যেদিন ভাবি একটু সকাল সকাল কাজ আরম্ভ করব সেদিনই হয়ে যায় দেরি। বাইরের কাজগুলো সারতে সারতেই দেখি ঘড়িতে বাজে ৮টা। আমার হাতে আর টাইম আছে ১ ঘন্টা মতো। ১ ঘন্টার মধ্যে ঘরটা পুরো গুছিয়ে ঘরটা মোছা, তারপরে মেয়ের টিফিন বানানো, মেয়ে খেয়ে যাবে সেগুলো বানানো। আজকে অনেক সকালবেলায় উঠেছি তখন প্রায় 6:45 মতো বাজে। আজকেও আবার এক্সারসাইজ বন্ধ হয়ে গেছে, কারণ ওটা করতে গেলে আমার ঘন্টা ১.৫-২ চলে যেত। তো সেই কারণে আজকে আর করিনি, সকালবেলার থেকে ঘুম থেকে উঠেই কাজে হাত দিয়েছি। কালকে রাত্রিবেলা বাসন-কোসন কিছু ধুয়ে রাখিনি, রান্নাঘরের কাজটা করলাম। বাইরের দিকে সিঁড়ির ঘর ধোয়ানো, রাস্তা-টাস্তা ঝাড় দেওয়া, জামাকাপড় কাচা, অল্প কটাই ছিল, সেগুলো সব করলাম। ঠাকুরের বাসন মাজা করতে করতে তারপরে মেয়েও উঠে গেল, আর তোমাদের দাদাভাইকেও উঠিয়ে দিলাম। বললাম, এবার উঠে যাও, বিছানাপত্র তুলে দিই। বালিশ টালিশ গুছিয়েই সব রেখে দিলাম। তোমাদের দাদাভাইকে বললাম কম্বলগুলো দেওয়ার দরকার নেই আজকে, কারণ আরেকটু পরেই আমাকে নামিয়ে দিতে হবে, কারণ আমি আরেকটু পরে 9:30 নাগাদ বেরিয়ে যাব। হ্যাঁ, আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার আছে। সেই কারণে সকাল সকাল সমস্ত ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। বালিশ, কাঁথা, কম্বল আজকে আর কিছুই রোদ্দুরে দিচ্ছি না, কারণ এগুলো দিলে আমি কখন আসবো তো ঠিক নেই, সব পড়েই থাকবে। সেই কারণে একেবারে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। মনা যাবে স্কুলে, তো সেই কারণে মনার হিসাব করে রান্না করব, মানে ভাত করব, আর গতকালকে যে ডাল করেছিলাম ডালটা আছে, ওটা গরম করে দেব, আর একটু ভাজাভুজি কিছু করে দেব, মেয়ের খাওয়া হয়ে যাবে, আর টিফিন বানাবো। তো ওখানে চাউমিন ভিজিয়ে রেখেছি গামলার মধ্যে, সকালবেলাতেই যখন বাসন মাজলাম তখনই ভিজিয়ে দিয়েছি। তারপরে এখন রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কালকে রাত্রিবেলা একটু ভাজা ঠাজা করেছিলাম, তো সেই কারণে রান্নাঘরে বোঝোই তো গ্যাসের তাকে টাকে তেল ছেটে। তো সেই কারণে রান্নাবান্না যেহেতু এখন হবে না, ভাবলাম একেবারে ভালো করেই রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিই। সারাদিনে আর হবে না, সারাদিনের কাজ যা, এগুলোকেই আজকে একদম সকাল সকাল কমপ্লিট করে ফেলছি। সবথেকে পরিষ্কার করার কাজের মধ্যে টাইম লাগে আমার হচ্ছে এই রান্নাঘরটা। তবে রান্নাঘরটা জানো তো, এর আগেরবার যখন ঘর পরিষ্কার করলাম রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি। রান্নাঘরের ওপর দিকে যতদূর হাত পাই তো টাইলসগুলো আমি মুছি, তবে ওপর দিকের টাইলসগুলো না খুব তেলচিটে হয়ে গেছে, সাদা তো আরও ভালো বোঝা যায়, কিন্তু সময় করে উঠতে পারছি না। এগুলোকে একটু টাইম নিয়ে পরিষ্কার করতে হবে। এই 2 দিন হবে না, দেখি 2 দিন পর রান্নাঘরটা একটু পরিষ্কার করব। এখন মনে হচ্ছে যেন কি, এই যে যতদূর আমি টাইলস লাগিয়েছি, এখন মনে হচ্ছে পুরো একদম ছাদ লেভেলে যদি টাইলস লাগিয়ে দিতাম না, ভালো হতো। কারণ এত পরিমাণে রান্না করলে ধোঁয়া আর তেলকালি হয়, কি বলবো তোমাদের। যতটা ক্যামেরাতে কালারটা দেখতে ভালো লাগে না, ঘরে না ততটা এখন আর কালারটা সেরকম একটা লাগে না, জানো তো। রান্না বসালেই ঘরে পুরো ধোঁয়ায় ধোয়া হয়ে যায়। তো একটা চিমনির কথা দাম করেছিলাম, ভেবেছিলাম মোটামুটি হয়তো কম পয়সার মধ্যে হয়ে যাবে, কিন্তু তোমাদের দাদাভাই বলল, কম দেখো এইগুলো তো একবারই লাগায়, কম পয়সার জিনিস লাগালে 2 দিন বাদে খারাপ হয়ে যাবে, তার থেকে যখনই লাগাবো একটা ভালো জিনিস লাগাবো। সেই কারণে ছেড়ে দাও, এখন যেমন আছে তেমনই থাক, আর কি করা যাবে। তবে সবথেকে বেশি খারাপ কী লাগে জানো তো, যখনই আমি রান্না বসাই না, ঘরের দেয়ালের দিকে তাকাই আমি, আর সবথেকে ভালো বোঝা যায় হচ্ছে আমাদের টিভিটা, মানে ওপেন যেহেতু আমার কিচেনটা, পুরো টিভিটা না পুরো একদম তেল হয়ে থাকে। প্রত্যেক দিন টিভিটা ভালো করে মুছতে হয়, একদম কালো তো ওপরটা স্কিনটা, আর পুরো তেলগুলো যখন ধরে নেয় না একদম বোঝা যায়। তো যাই হোক, দেখো এদিকে সমস্ত কাজগুলো করে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করে নিলাম। তো রান্নাবান্না বসাবো একটু বাদে, ভাত বসাবো একটু পরে বসাবো, ঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার করার আগেই ঘরটা গুছিয়ে একদম ভালো মতো ঝেড়ে নিয়েছি, আর এবারে ঘরটা মুছেও নিচ্ছি। বাইরের দিকে সব হয়ে গেছে, তো সেই কারণে সিঁড়ির দিক দিয়ে আর বেরাবো না, একেবারে এই সামনের গেট দিয়ে মুছে বেরিয়ে যাব। আর আগে যখন আমাদের লাল মেঝে ছিল না, পুষতে অনেকটা খাটনি হতো, কারণ কি বলো তো, লাল মেঝেতে একটু উল্টোপাল্টা দাগ লেগে গেলেই খুব বাজে দাগ হয়ে থাকতো, আর সাদা মেঝে তো এখন পরিষ্কার করতে খাটনিটাও অনেকটা কম হয়।
গতকালকে রাত্রিবেলায় সব কিছু এনে গুছিয়ে রেখেছিলাম, 2টো স্টিক চাউমিন নিয়ে এসেছিলাম। মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে টিফিনে কী নিবি, তো মেয়ে বলল মা তাহলে চাউমিনই করে দাও, আর আজকে রুটি পরোটা টরোটা করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, অত আমার হাতে আর টাইম নেই। এদিকে ভাত বসালাম, ভাতটা থাক করা, আর এদিকে দেখো 2টো স্টিক আমি চাউমিন ভিজিয়েছিলাম 10 টাকা করে। তো তোমাদের দাদাভাইও খাবে, আমিও খাবো, মেয়েও টিফিনে নেবে, তো একটু আলুটা বেশি করে দিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পলভাবে আজকে চাউমিন রান্না করছি। হলুদ দিয়ে আর এরকম প্লেন একদম সিম্পলভাবে চাউমিন রান্না করলে মনা খুব ভালো খায়। ব্যাস এরপরে রান্না করে রান্নার যেইটুকুনি বাসন আছে মেজে ঠেজে পরিষ্কার করে একেবারে তারপরে আমি রেডি হয়ে নেব। সব কিছু হয়ে গেছে, একদম রেডিও হয়ে গেছি। আর ওদিকে মেয়ে দিচ্ছে পুজো, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, আমিও একটু চাউমিন খেলাম, তোমাদের দাদাভাইও একটু চাউমিন খেলো। আর মেয়ের জন্য টিফিনে দিয়েছি আর ওর জন্য ভাত রেখে দিয়েছি, ঠিক আছে। পুজোটা মেয়েকে দিয়ে যেতে বললাম, কারণ আমার সমস্ত কাজ তো হয়ে গেছে, কিন্তু আমি কখন আসবো যদি দেরি হয়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই, সেই কারণে মেয়েকে বললাম তুই একটু পুজোটা দিয়ে বেরিয়ে যা, 9:30 বাজে। তো মেয়ে যাবে রিক্সা করে, তো ওকে বললাম ও রিক্সা করেই যাতায়াত করবে, আর আমি হচ্ছে সাইকেলটা নিয়ে যাব, কারণ বাপের বাড়ির ওখান থেকে অটো ঠিক করা হয়েছে, মাকে অটো করে নিয়ে যাব। কারণ মা ট্রেনে বাসে এইগুলোতে উঠতে পারবে না, না হলে বাস পথটা আমাদের একদম সুবিধা ছিল, ভাড়াও খুব একটা বেশি ছিল না, কিন্তু মা একদম উঠতে পারবে না বাসে, ওই উঁচুটায় মা উঠতে পারবে না, সেই কারণে অটো ঠিক করা হয়েছে। আমি এখান থেকে যাচ্ছি আর দিদিও ওখান থেকে আসবে। বাপের বাড়িতে দুজনেই সাইকেল রেখে ওখান থেকে মাকে নিয়ে যাব, তারপরে যখনই আসি আবার সাইকেলটা নিয়ে যাতে বাড়িতে আসতে পারি, ঠিক আছে। আর রান্না বান্না তো কিছু এখন হলো না, যদি তাড়াতাড়ি আসি তাহলে রান্না করব, আর না হলে আবার রাত্রিবেলায় দেখা যাবে, এই বেলায় আর খাওয়ার মতো কেউ নেই। একটু ভাত বেশি করে রেখেছি আর কালকের ডালটা রয়েছে, তো আমি যদিও আসি কিছু একটা ভেজে ভুজে খেয়ে নেব, ঠিক আছে। তো যাই এখন গিয়ে ডাক্তার দেখাই, জানি না মার কাগজপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, জানি না যদি ভর্তি নেয় তো ভর্তি একেবারে মাকে করে দিয়ে আসবো, যদি ভর্তি নেয়, আর যদি না নেয় তো ঠিক আছে একেবারে ওষুধপত্র দিয়ে ঠিয়ে মাকে নিয়ে আসবো, দেখিয়ে আনি। এই 1 মাস মোটামুটি মা যাতে একটু সুস্থ থাকে, তারপরে তোমাদের বলবো, কারণ 1 মাস পর কী হবে সেটা তোমাদের পরে বলবো, ঠিক আছে। 1 মাসের জন্য যাতে মা একটু সুস্থ হয়, তো সেই কারণেই এখন নিয়ে যাচ্ছি। আমাদের ইচ্ছে ছিল পিজিতে নেওয়ার, তারপরে চিন্তা করলাম এখন পিজিতে এই মুহূর্তে নেব না, তো এই হসপিটালটায় নিয়ে যাই, এটাও খুব ভালো হসপিটাল, হাড়েরই হসপিটাল, তো এখানে নিয়ে যাই, এখানে গিয়ে দেখাই, দেখি না ওরা কি বলে, তারপরে না থাকলে অপশানে তো পিজি হসপিটাল আছেই, ওখানেও ভালো ভালো ডাক্তার আছে। ঠিক আছে, চলো যতটুকু রাস্তায় আর কি তোমাদের সঙ্গে হসপিটাল শেয়ার করবো, বাড়ি এসে আবার কথা হবে। ভেবেছিলাম বাড়ির থেকে বেরাবো 9টার সময়, সেই বেরোতে বেরোতে বেজে গেছে প্রায় 9:30। এসে দেখি দিদিও চলে এসছে আর মাও পুরো রেডি হয়ে আছে। আমি এসেই দিদির সাইকেল ঘরে ঢুকিয়ে দিয়েছে, বাবা তো কাজে গেছে, আর আমিও আমার সাইকেলটা দেখো ঢুকিয়ে দিয়েছি ঘরের ভেতরে। এত ঠান্ডা লাগছে, তো দিদি আর মা দুজনেই দেখি রোদ্দুরে দাঁড়িয়ে আছে। তো দিদি সকালবেলা বাড়ির থেকে কিছু খেয়ে আসেনি, তো ও খাবার নিয়ে এসছে জানো তো, পরোটা, বাঁধাকপির তরকারি, চাউমিন, দিদিও চাউমিন করেছিল, সেটা নিয়ে এসছে, ওটাই একটু একটু করে আবার 3জনে খেলাম। আর ব্যাগের মধ্যে করে দিদি একটু খাবার নিয়েও নিল, কারণ আমাদের আসতে কটা বাজবে তো ঠিক নেই, তো সেই কারণে দিদি একটু খাবার নিয়ে নিয়েছে। তো এই দেখো এই গাড়ির কথা বলেছি, বাবা বলে গেছে গাড়ির কথা, তো এই দাদার গাড়ি করেই যাব। মার এখন রিস্কায় তো মা একদম উঠতেই পারে না, তোমাদের দাদাভাইয়ের গাড়িতেও একদম উঠতে পারে না, তো অটোতে আর টোটোতে তাও একটু কষ্ট করে ধরে ধরে উঠতে পারে, কারণ কি বলো তো অটো আর টোটোটা একটু নিচু হয়, আর রিস্কা তো খুব উঁচু হয়, এখন সব মোটর রিস্কাগুলো তো অনেক উঁচু হয়। তো এই যে বেরিয়ে পড়লাম, এরপরেই হসপিটালে গেছিলাম, তবে জানো তো ভেবেছিলাম গিয়ে কোনো ভিডিও করব না, আমরা হসপিটাল থেকে দেখিয়ে ডাক্তার ঠাক্তার দেখিয়ে আমি এখানে লাইনে দাঁড়িয়েছি ওষুধ নেওয়ার জন্য। আর চারিদিকের পরিবেশটা ভাবলাম তোমাদের একবার দেখাই। আমি জায়গাটার নাম ঠিক তোমাদের বলতে পারবো না, এটা সোদপুরের ওই দিকে, তো এটা হচ্ছে বনহুগলি, বুঝেছো, এটা হচ্ছে বনহুগলির ওখানে এই হসপিটালটা, কিন্তু এটা হসপিটাল কম নার্সিং হোম বেশি, এত সুন্দর আর এত পরিষ্কার, আর ডাক্তারগুলো খুব ভালো। এখানে সমস্ত হাড়েরই ট্রিটমেন্ট হয় দেখলাম, তো মাকে নিয়ে আসলাম, জানি না কতদূর কাজ দেবে। তো এখানে ওষুধ নিতে দাঁড়িয়েছি, আর দেখলাম কত সুন্দর ফুল গাছ লাগানো, পিটুনিয়া গাছগুলো না নিচে বসালে খুব সুন্দর হয় দেখতে, তো ভাবলাম একটুখানি ভিডিও করি। আমার ফুল গাছ দেখলেই না একটুখানি ভিডিও তুলে রাখতে বা ফটো তুলে রাখতে
কাটতে খুব ইচ্ছে করে, ফুল আমার এত ভালো লাগে। মাকে ডাক্তার দেখিয়ে আর এসে একেবারে দেখো কত বাজার নিয়ে এসেছি। আমরা আসার সময় বাজার করতে দাঁড়ালাম, বাজার করে নিয়ে তারপরে আসলাম। যেই মানে দাদার গাড়ি করে গেছিলাম, ওই দাদার গাড়ি করেই দাঁড়িয়ে বাজার করলাম, মাছ নিলাম। এখানে অনেক কিছু সবজি নিয়েছি, আমি আমার বাড়ির জন্য নিয়েছি, আর দিদিও দিদির বাড়ির জন্য নিয়েছে, আর কিছু মার জন্য রেখে যাব। এগুলো সব নেওয়া হয়েছে, আর এখন এখানে রান্নার ব্যবস্থা হচ্ছে। ওদিকে দিদি বসিয়ে দিয়েছে ভাত, ওই যে গামলায় করে ভাত হচ্ছে। দিদি গেল স্নান করতে, আমিও যাব স্নান করতে। তো তার আগে ভাবলাম সবজিটা কাটি। তো এখানে পুঁই দানা একটুখানি ভাজা করব, আর ভাতে আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ দেওয়া হয়ে গেছে, আর বেগুন ভাজা হবে। আর এখন একটু শাকালু আর শশাটাও কেটে রাখবো। তারপরে মাকে বললাম একটু মাছ কেটে দিতে, ট্যাংরা মাছ আনা হয়েছে। ট্যাংরা মাছ আনা হয়েছে আর চুনো মাছ আনা হয়েছে। ট্যাংরা মাছটা দিদিও কাটতে পারে না, আমিও না, মানে কাটতে পারি, মানে মাকে বললাম কেটে দিতে। তো মা কেটে দেবে একটু ট্যাংরা মাছটা। ট্যাংরা মাছ আর রান্না করবো না, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2টো বেজে পার হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম একটু ভাজাভুজি করে এই বেলাটা খেয়ে নিই, তারপরে একেবারে বিকেলবেলায় তারপরে বাড়ি যাব। আমরা আমাদের ঘরের সামনে সবজিওয়ালার থেকে বাজার করি, তো সেই কারণে বুঝি না যে হ্যাঁ কি আমরা আমাদের ঘরের সামনে সবজিওয়ালার থেকে বাজার করি, তো তাই বুঝতে পারি না যে সবজির কত কম দাম। 20 টাকা করে কেজি আলু, সব কিছুর দাম কম। 20 টাকা কেজি বেগুন, আর আমি সকালবেলায় একটা বেগুন নিয়েছি সবজিওয়ালা দাদার থেকে, একটা বেগুনের দাম আমার 18 টাকা নিয়েছে। তারপরে মানে বাজার দেখে এত মানে ইচ্ছে করছিল যে বাজার করব, যাওয়ার সময় আমরা ঠিক করে গেছিলাম যে যদি তাড়াতাড়ি হয়ে যায় আসার পথে কিছু বাজার করে নিয়ে আসবো। একটা বাঁধাকপি নিলাম 10 টাকা করে, ফুলকপি পাইনি, যেখানটা থেকে আমরা বাজার করেছি ওখানে ফুলকপি ছিল না। তো মোটামুটি যা নিয়েছি একেবারে নিয়ে গেলাম। আর দিদি মাছ নিয়েছে, ট্যাংরা মাছ নিয়েছে আর চুনো মাছ নিয়েছে। তো সব মাছ আজকে আর করলাম না, দিদির মতো বাড়ি নিয়ে যাবে, আমিও আমারটা বাড়ি নিয়ে যাব। এখন এই খাওয়া দাওয়ার মতো একটুখানি করে নিচ্ছি, ভাজাভুজি করে এই বেলাটা খেয়ে নিই। ইচ্ছে করলো না, যেহেতু বাড়ির সমস্ত কাজকর্ম সারাই আছে, আর বাড়ি যেতে ইচ্ছে করলো না। একেবারে বিকেলবেলা বাড়ি যাব। একেবারে মার জন্য একটু তরকারি রেখে যাই, বাবাও কি খাবে না খাবে একটু দেখে যাই, তাহলে মার আর রাত্রিবেলা অতটা করতে হবে না। ডাক্তার দেখিয়েছি, ওখান থেকে মার ওষুধ দিয়েছে, 15 দিনের মতো ওষুধ দিয়েছে। একেবারে আমরা ওখান থেকেই ওষুধ কিনে নিয়ে এসেছি, 15 দিনের ওষুধ দিয়েছে। 15 দিনের মধ্যে যদি একটু কমে তাহলে ওষুধটা 1 মাস খাবে, আর যদি 15 দিনে সেরকম কোনো না কমে, কোনো ওষুধে কোনো কাজ না হয়, 15 দিন পর আবার নিয়ে যেতে বলেছে। তো 15 দিন করে মোটামুটি এখানেই দেখা যাক ওষুধটা খেয়ে কি হয়। তারপরে ঠিক করা হয়েছে যে ভাই আসুক, ভাইয়ের সঙ্গে মা চেন্নাইতেই যাবে। তো এটা গতকালকে রাত্রিবেলাই আমাদের ঠিকঠাক হয়েছে, কারণ মার যখন এখানে কোনো ডাক্তার দেখিয়ে ওষুধে কাজ হচ্ছে না, আর ভাই যেহেতু চেন্নাইতেই আছে, তো ভাই কালকে এটা ঠিক করেছে যে আমি যখন এরপরে আসবো তাহলে মার টিকিটও করিয়ে নিই। কালকে রাত্রিবেলায় ভাই একেবারে মার টিকিটও করিয়ে নিয়েছে, ওদের ফেরার টিকিট করেছে, তখন মার টিকিটও করে নিয়েছে, মাকে একেবারে নিয়ে যাবে। বাবারও যাওয়ার কথা ছিল, তবে বাবা যেতে চাইছে না, বলছে আমি ওখানে গিয়ে কি করব, ওখানে তো আমার বসেই থাকতে হবে, তো আমি এখন যাব না, মা যাক, যদি কোনো অসুবিধা হয় তখন বাবা যাবে খানি। আর এই মুহূর্তে তো বুঝতেই পারছো যে আমি দিদি কেউ তো যাওয়া সম্ভব না, ভাই আর জয়ী ওখানে দেখাশোনা করবে। তোমরা অনেকেই না কমেন্ট করে খালি একটাই কথা আমাকে বলো যে দিদিভাই তোমার বাপের বাড়িতে একটা কাজের লোক রেখে দাও। দেখো, কাজের লোক রাখার জন্য আমরা মাকে বাবাকে বারবারই বলেছিলাম, কিন্তু সারাদিনে আমাদের বাড়িতে কোনো কাজই নেই। কি কাজ করবে বলো? আমার বাবা থাকে না সারাদিন বাড়িতে, মা সারাদিন ঘরে শুয়েই থাকে। আর সত্যি কথা বলতে প্রত্যেক দিন ওদের ঘর বাড়ি মুছতে আমার বাবা কোনোদিনও দেয় না, বলে কেউ নেই, নোংরা হয় না, কিছু না, কি ঘর বাড়ি প্রত্যেক দিন মোছামুছি করবো। সেই কারণে মা বাবা কোনোদিনও কাজের লোক রাখার জন্য রাজি না। আর যেহেতু এবার মা চলে যাচ্ছে, বাবা থাকবে, আমি আর দিদি যেরকম খাবার দাবার বানাই, মানে বাড়িতে রান্না বান্না করে বাবাকে দিয়ে যাব, এরকমই ঠিকঠাক হয়েছে যে বাবাকে আমরাই দেখে রাখবো। বাবা বাবার মতো কাজ করবে, কোনো সময় আমাদের বাড়িতে গেল, দিদির বাড়িতে গেল, ওখানেই খাওয়া দাওয়া করবে। এগুলোই ঠিকঠাক করা হয়েছে এই অবধি, যে অন্তত 3টে মাসের জন্য মা যাক চেন্নাইতে, একটু সুস্থ হয়ে আসুক, আর কি হয় না হয় তারপর সেটাও দেখা যাক। কারণ এখন এখানে দেখিয়ে আসলাম, দেখা যাক এখানের ওষুধে কি কাজ হয়, তবু কাজ হোক চাই না হোক, কিন্তু ঠিক করা হয়েছে মাকে নিয়ে গিয়ে একবার চেন্নাইতেই দেখানো হবে। কারণ আমরাও ভাবলাম যে সত্যিই তো বড় বড় রোগের জন্য তো লোকে চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এইসব জায়গাতেই যায় চিকিৎসা করাতে, আর আমাদের যেহেতু চেন্নাইতে ভাই আছে, কোনো সমস্যা নেই, সেই কারণে চেন্নাইতে তো মাকে অনায়াসে নিয়ে যাওয়া যায়। জয়ীও আছে, আর ভাই যেখানে থাকে ওখান থেকে হসপিটাল একদমই কাছে, তো সেই কারণে কোনো অসুবিধা নেই, এটাই ঠিকঠাক করা হয়েছে। এখন এই 1 মাসের মতো মার ওষুধ খাওয়াবো,
10 দিনের মতো ওষুধ কিনে নিয়ে এসেছি, দেখা যাক 10 দিনের মধ্যে মা কতটা কি হয়। দরকার পড়লে মাঝে আবার আরেকবার নিয়ে যাব, গিয়ে দেখাবো। আর হসপিটালটা এত সুন্দর, মানে ওটা হসপিটাল কম নার্সিং হোম লাগে বেশি, এত পরিষ্কার, এত সুন্দর ভেতরটা, মানে সিস্টেমগুলো এত সুন্দর, মানে আমাদের কোনো পরিশ্রমই হয়নি। যতটা ভেবে গেছিলাম যে কত বেলা হবে কি না হবে যদি মাকে ভর্তি রাখে, সব কিছু মানে ব্যবস্থা করে গেছিলাম, কিন্তু দেখলাম না সেরকম কিছুই না, খুব ভালো, মানে সিস্টেমটা খুব ভালো হসপিটালে। তো ওখান থেকে দেখিয়ে ঠেকিয়ে এই আসলাম। এবারে স্নান করব, দিদি গেছে স্নান করতে, আমিও স্নান করব, ভাবলাম এটুকুনি কেটে গুছিয়ে দিয়ে তারপরে স্নান করব। ঠিক আছে, চলো একটু রান্নাবান্না হোক, খাওয়া দাওয়া করি, তারপরে বাড়ি যাব। বাড়িতে আসলাম তখন বাজে 5:30। ঢুকতে ঢুকতেই এই পাশের বাড়ির দিদির সঙ্গে কথা হচ্ছিল। এই মার শরীর খারাপের কথা আমার যাকে বলছিলাম সেটা নিয়ে কথা হচ্ছিল। আর আজকে জানো তো পাড়ার থেকে যেতে যেতেই শুনি একজন নাকি মারাও গেছে। তো আমাদের পাড়ার পাশেই থাকে, উনি নাকি মারা গেছে। ঢুকতে ঢুকতেই এই সমস্ত গল্প শুনতে শুনতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সন্ধে হয়ে গেল। তারপরেই জামা কাপড় চেঞ্জ করে নিলাম, হসপিটালের সব কিছু বাইরে ফেলে দিলাম। তো স্নান তো বাপের বাড়িতেই করেছি। তো সন্ধে ধরিয়ে দেখলাম মেয়ে তো জামা কাপড় যা ছিল ছাদের ওপরে ছিল, মেয়ে স্কুল থেকে এসে ওগুলো নামিয়ে নিয়ে এসছে। আর এইবারে সন্ধ্যাবেলায় আমি দেখো আজকে তো অন্যদিন বিকেলবেলায় এটা পাতা হয়ে যায়, মানে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলেই এই নিচে বালাপোষটাকে পেতে দিই, কারণ এখানটায় বসি টিভি দেখি। তো তোমাদের দাদাভাই কাছ থেকে এসেও এখানটায় বসে, সেই কারণে পেতে দিই। তো দেখলাম না পাতা, মানে আজকে আর পাতা হয়নি, মেয়েও পাতেনি। তো আমি এখন সন্ধে টন্ধে ধরিয়ে এখনও গোপালকে শোয়াইনি, শোয়াবো। তো ভাবলাম এখানটায় বিছানাটাকে পেতে দিই, এরপরে গোপালকে শোয়াবো, শুয়ে তারপরে একটুখানি নিজে একটু বসবো, তারপরে রাত্রিরের রান্নাবান্নার ব্যবস্থা করব। একটু রেস্ট না নিলে না আর চলছে না শরীর। রাত্রিরে যদি একবার বসে যাই না, তারপরে আর শরীর চলে না, জানো তো। একটুখানি এসে বসেছিলাম বিছানার ওপরে, আর একটু ভিডিওর কাজ ছিল সেটুকুনিও করছিলাম, দেখি এত ঘুম পেয়ে গেছে, সেই তো 6টারও আগে উঠেছি। ঘুমে মনে হয় আমি তাকাতে পারছি না। দুপুরবেলা যেহেতু রান্না বান্না কিচ্ছু হয়নি, এখন তো আমাকে রান্না করতে হবে। তো আজকে করব দেখো রাত্রিবেলায়। তো এখানে আলু কেটেছি, আলুর দম হবে, কড়াইশুঁটি দিয়ে আলুর দম হবে, আর হবে কড়াইশুঁটির কচুরি। এসেই মানে বাপের বাড়ির থেকে এসেই সন্ধে টন্ধে ধরিয়ে মেয়েকে বলেছিলাম যে এই রান্নাটা করব। তো এবার বলে যখন ফেলেছি করতে তো হবেই, কারণ মানুষকে আশা দিয়ে রেখে দিতে নেই। কেটে কুটে সব গুছিয়ে রেডি করলাম, মেয়ে গেছে দোকানে ময়দা আনতে। কড়াইশুঁটির কচুরি হবে আর হচ্ছে আলুর দম হবে। কেটে কুটে গুছিয়ে নিলাম, আলুর দমটা এখন আগে বসাবো। ফোন করেছিল, দেখেছো আমার কি ঘুম পেয়ে গেছে, আমার ঘুম পেলেই না চোখ ছোট হয়ে আসে। বাবা ফোন করেছিল, বাবা আসছে এক্ষুনি, বাজে এখন 8:15, বাবা আসছে এখন। ওষুধপত্র নিয়ে এসেছি, মাকে তো বুঝিয়ে দিয়ে এসেছি, বাবা তখন ছিল না, বাবা কাজে গেছিলো, বাবাকে বোঝাতে পারিনি। ফোনে বলেছি তাও বাবা বুঝতে পারছে না। আমারও মানে বাবা এমনভাবে বলছে, আমারও ওষুধ সব গন্ডগোল হয়ে গেছে। ওষুধের খাপের ওপরে আমি সমস্ত কিছু লিখে লিখে নিয়ে এসেছি, তারপরেও বাবা বুঝতে পারছে না। এবারে এত রাত্রি হয়ে গেছে, আমি সাইকেল নিয়ে যাব, তোমাদের দাদাভাইও আসেনি, তোমাদের দাদাভাই আসলে না আমি গাড়ি করে চলে যেতাম। ঠান্ডার মধ্যে আবার বাবা আসবে, বলেছিলাম বাবা আজকে রাত্রিটা কোনো রকম মানে খাইয়ে দাও, আমি বলে বলে দিচ্ছি, কিন্তু তাও বাবা রিস্ক পাচ্ছে না। তো এখন বাবা আসছে, বললো তোর আসতে হবে না, ঠান্ডার মধ্যে আমিই যাচ্ছি। তো বাবা আসছে, তো ভাবছি আলুর দমটা আগে বসিয়ে দিই, আসলে বাবা নতুন আলুর দম খেতে হেব্বি ভালোবাসে। যদি বাবা আস্তে আস্তে আলুর দমটা হয়ে যায় তাহলে বাবাকে একটুখানি দিতে পারবো, কচুরি তো হবে না অত তাড়াহুড়ো করে। আলুর দম হয়ে গেল, 2 টুকরো আলু দিলেই উনি খুশি। আলুর দম নতুন আলু খেতে হেব্বি ভালোবাসে। তো উনি আসুক, আর মেয়ে দোকানে গেছে, মেয়ে চলেও এসছে, মনে হয় বাড়ির কাছেই আছে। ফোন করেছিলাম, বাবা আসলে মোড়ের মাথায় আমাদের খুব কুকুরে জ্বালাতন করে, বাবা বললো এসে মোড়ের মাথায় ফোন করবে, আমি বাবাকে গিয়ে নিয়ে আসবো, সাথে দুধের প্যাকেট নিয়ে আসবো, একটু কফি বানিয়ে দেবো। ঠিক আছে চলো বক বক না করে বসিয়ে দিই। ওই দেখো 8:10, মানে 15 হতে যায়। ঠিক আছে সব রেডি হয়ে গেছে, আলুর দমটা বসিয়ে দিয়ে তারপরে পুরটাকে বানাবো, ময়দাটা মাখবো, ওগুলো পরে করব, আগে আলুর দমটা করে নিই। নতুন আলুর দম কিন্তু এই পেঁয়াজ রসুন টসুন দিয়েই কিন্তু বেশি ভালো লাগে, আর আমার বাবা এইভাবে আলুর দমটা করলেই বেশি ভালো খায়।
তবে জানো তো মনা আবার খুব একটা ভালো খায় না। মনা চন্দ্রমুখী আলুর দম মানে চন্দ্রমুখী আলু দিয়ে আলুর দম করলে বেশ একটু পোস্ত কাজু বাদাম এইগুলো বাটা দিয়ে আলুর দম করলে খুব ভালো খায়। তবে নতুন আলুটা সত্যি একদম ওরকমভাবে ভালো লাগে না, আর এই সময় তো নতুন আলুর দমটাই বেশি ভালো লাগে। তো আমি করলাম পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটু ঝাল ঝাল করে আলুর দম করলাম, তেল অল্প দিয়ে। তো তার মধ্যেই বাবা চলে এসছে, বাবাকে একটু কষা দিলাম, মানে আলু কষানোটাই ছিল সেটা দিলাম বাবাকে, গরম গরম খেলো আর কফি করে দিলাম। তো বাবা থাকতে থাকতেই আমার এই যে আলুর দম রান্না হয়ে গেছে। তো তারপরে বাবার সঙ্গে একটু কথা বললাম, ওষুধপত্র বুঝিয়ে টুজিয়ে দিলাম, তারপরে মেয়ে আবার গিয়ে বাবাকে আগিয়ে দিয়ে আসলো মোড় অবধি। তো এরপরে আমি বাসন মাজতে নিয়েছি। সকালবেলা মেয়ে সেই খাবার খেয়ে স্কুল গেছিল, তোমাদের দাদাভাই চা খেয়েছিল, বাবা আসলো, কফি করা হলো, রান্না করলাম। তো মিলিয়ে মিশিয়ে অনেক বাসন এখন, এত বাসন হয়ে গেছে আমার বেসিনে আর জায়গা নেই। আর এত বাসন সকালে মানে সকালের জন্য রেখে দিলে আমি আর কাজের দিশা করতে পারবো না, আর রান্না বান্না করতে করতে শরীর এমনিই গরম হয়ে যায়। তো ভাবলাম এখন শুধু বাকি আছে কড়াইশুঁটির কচুরিটা, পুরটাও করা হয়ে গেছে, ময়দাও মাখা হয়ে গেছে। তো ভাবলাম রান্নাঘরটা একটু ভালো করে আগে পরিষ্কার করে নিই, তারপরে গরম গরম কচুরিটা ভাজবো আর খেতে বসে যাব। তো দেখো সব বাসন মেজে নিয়েছি, এরপরে বাসনগুলো ধুয়ে একদম গামলায় উপর করে দেবো। আর কড়াইটা মাজবো, কড়াইটা একটু পুড়েই রয়েছে, কড়াইটাকে ভালো মতো মাজবো না, কারণ যেহেতু কচুরি করব এমনিতেই পুড়বে, কালকে মাজবো একেবারে ভালো করে। এদিকে দেখো ছোট ছোট করে, ছোট করিনি বেশি, মোটামুটি সাইজের একটু রুটির থেকে একটু ছোট করেছি গোল্লাটা। তো এরপরে কড়াইশুঁটির পুরটা দেব। তো বাবা খুব ভালো খায় জানো তো এটা, আর আগে তো মা করতোই সব কিছুই, অল্প অল্প করে মা করতো, কিন্তু এখন তো আর পারে না। তো এখান থেকে একটুখানি পুর আমি রেখে দেবো, কালকে বাপের বাড়িতে খাওয়ার পাঠাবো যখন, তখন মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবো। তো এখন আমাদের হিসাব করে সব কচুরি করছি, তো বেশি হয়নি, অল্পই হয়েছে। কতটা কড়াইশুঁটি পেস্ট করলাম, পুর করার পরে দেখি এইটুকুনি হয়ে গেছে। তো এরপরে ভরে নিলাম, দেখো কড়াইশুঁটি। আমি আবার একটু একটু করে পুর দেওয়াটা না পছন্দ করি না, আমার পুরটা বেশ একটু বেশি বেশি থাকবে, মানে কচুরিটা ভাজলে বেশ মুখে পড়বে। আর দেখো খুব একটা বড় করি না, মিডিয়াম সাইজের, লুচির থেকে একটু বড় করি, ব্যাস। এরপরে ছাকা তেলে ভাজবো। তোমরা কারা কারা কড়াইশুঁটির কচুরি ছাকা তেলে ভেজে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার আবার কি বলো তো, অল্প তেল দিয়ে ভাজলেও ভালো লাগে, কিন্তু কড়াইশুঁটির কচুরি তো একটু ছাকা তেলে লুচির মতো ভাজলে বেশি টেস্ট লাগে। অল্প তেল দিয়েও ভাজা যায়, কিন্তু ওটা অতটা ভালো লাগে না। তো দেখো একদম আমার তো পুরো লুচির মতো একদম গোল গোল হয়ে ফুলেছে, কারণ আমার ময়দা মাখাটা আজকে খুব ভালো হয়েছে, বোঝাই যাচ্ছিল। তো এই যে গরম গরম কচুরিটা ভেজে নিলাম, এরপরে আমরা তিনজন খেতে বসে যাব। আর ভিডিওটাও আজকে এই অবধি শেষ করেছি। এই রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে টুচিয়ে শেষ করে উঠতে উঠতে যখন শুতে গেলাম, তখন দেখি বাজে 11:15। এত রাত্রি হয়ে গেছে আজকে, কালকে আবার ভোরবেলা উঠতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।